তার বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার পা মেঝে ছুঁয়ে নেই। সে ভাসছে প্রায় 2 ফুট ওপরে। তার চোখ আবার উল্টে গেছে, আর তার মুখ থেকে সেই ভয়ঙ্কর গলা ভেসে এলো, তোরা আমাকে তাড়াতে পারবি না। আমার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী, এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো অলৌকিকের সন্ধানে। আজ 2টো নতুন চিঠি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আজ প্রথম যে অভিজ্ঞতাটা আমি পড়ব সেটা আমাদের পাঠিয়েছে সুমিত চাকলাদার। সুমিত মধ্যম গ্রামের বাসিন্দা। শুরু করছি আজকের প্রথম চিঠি। প্রিয় অলৌকিকের সন্ধানে, আমার নাম সুমিত চাকলাদার, মধ্যম গ্রাম থেকে লিখছি। যা ঘটেছিল আমার জীবনে তা লিখতে গিয়ে এখনো আমার হাত কাঁপছে, কিন্তু আজকের এই চিঠিটা আমাকে লিখতেই হবে, নইলে এই ভয় আমার বুকের ভেতর একটু একটু করে জমতে থাকবে এবং একটা সময় হয়তো আমি পাগল হয়ে যাব। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি তা এতটাই ভয়ঙ্কর যে আজও রাতে ঘুম আসে না ঠিক মতো। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 1.5 বছর আগে। আমি আর আমার স্ত্রী রিয়া পালিয়ে বিয়ে করেছিলাম। 2 বাড়ির তীব্র বিরোধিতা ছিল আমাদের সম্পর্কে। বাবা চেয়েছিলেন তার মেয়ে একজন ধনী ব্যবসায়ীকে বিয়ে করুক, আর আমি ছিলাম একজন সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যাই হোক, আমরা কোর্ট ম্যারেজ করে বারাসাতের কাছে একটা ছোট্ট কলোনিতে ভাড়া বাড়ি খুঁজতে শুরু করি। বাজেট কম থাকায় বেশিরভাগ বাড়ি আমাদের সাধ্যের বাইরে ছিল। প্রায় 1 সপ্তাহ খোঁজার পর আমরা পেলাম একটা বাড়ি, 2 তলা, পুরনো স্টাইলের, কিন্তু ভাড়া অত্যন্ত কম। বাড়িওয়ালা ছিলেন জগদীশ মণ্ডল নামের এক বয়স্ক ভদ্রলোক। তার সঙ্গে থাকতেন তার স্ত্রী, বড় ছেলে অনিরুদ্ধ, বড় ছেলের স্ত্রী এবং তাদের 7 বছরের মেয়ে পিয়ালি। আর ছিল তাদের ছোট মেয়ে সুচিত্রা, তার বয়স তখন 15 কি 16 হবে। বাড়িটা দেখতেই একটু অদ্ভুত লেগেছিল। চারপাশে বড় বড় গাছ, বাড়ির পিছনে একটা পুরনো কুয়ো যেটা অনেক দিন ব্যবহার করা হয় না। আর সবথেকে অস্বাভাবিক ছিল বাড়ির ভিতরের পরিবেশ, যেন একটা অদৃশ্য ভয়, একটা অদৃশ্য ভারী পরিবেশ সবসময় চেপে বসে আছে গোটা বাড়ি জুড়ে। কিন্তু তখন আমরা এসব ভাবিনি। কম ভাড়া আর জরুরি প্রয়োজন, এই 2 মিলিয়ে আমরা 2 তলার একটা ঘর ভাড়া নিয়ে নিলাম। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু 3য় রাতে শুরু হলো একটা অদ্ভুত ব্যাপার। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল একটা শব্দে, যেন কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। ঠক ঠক ঠক, কিন্তু পায়ের শব্দ নয়, যেন কেউ কাঠের লাঠি দিয়ে মেঝেতে টোকা দিতে দিতে উঠছে। শব্দটা কিন্তু একদম নিয়মিত, মাপা। আমি রিয়াকে জাগালাম, সেও শুনল। আমরা দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সিঁড়িতে কেউ নেই, করিডোরও ফাঁকা। রিয়া বলল, হয়তো নিচের কেউ রাতে ওঠে। আমিও সেই ভেবে
আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের রাত থেকে শব্দটা প্রতি রাতে শুরু হলো, ঠিক 2 থেকে 2:30-এর মধ্যে। একই রকম ঠক ঠক ঠক, আর সেই সঙ্গে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়ে পড়তো গোটা বাড়িতে। যতই গরম হোক না কেন, সেই সময়টায় ঘরে ঢুকলেই মনে হতো যেন ফ্রিজের ভেতরে ঢুকে আছি। 1 সপ্তাহ পর বাড়িওয়ালার সঙ্গে এ নিয়ে কথা বললাম। জগদীশবাবু প্রথমে এড়িয়ে গেলেন, তারপরে জোরজার করতে বললেন যে ও কিছু না বাবা, পুরনো বাড়ি তো, কাঠের তক্তা মরমর করে বোধহয়। কিন্তু তার মুখের ভাবটা ঠিক ছিল না, মনে হলো যেন কিছু লুকাচ্ছেন। তারপর শুরু হলো পিয়ালিকে নিয়ে সমস্যা। বাচ্চা মেয়েটা ধীরে ধীরে চুপচাপ হয়ে যেতে লাগলো। আগে খুব দুষ্টুমি করতো, হাসতো, খেলতো, কিন্তু হঠাৎ করে সে কথা বলা প্রায় বন্ধ করে দিল। সারা দিন একটা কোণে বসে থাকতো আর মাঝে মাঝে ছাদের দিকে তাকিয়ে থাকতো। একদিন রিয়া পিয়ালিকে জিজ্ঞেস করলো, এই কি দেখছিস ছাদের দিকে? পিয়ালি কোনো উত্তর দিল না, শুধু আঙুল তুলে ছাদের একটা কোণ দেখালো। আমরা তাকালাম, কিন্তু কিছু দেখলাম না। কিন্তু পিয়ালির চোখে এমন একটা ভয় ছিল যেন সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। আর সেই রাত্রেই শুরু হলো আসল দুঃস্বপ্ন। রাত প্রায় 11টা বাজে। নিচ থেকে হঠাৎ চিৎকারের শব্দ ভেসে এলো, ভয়ঙ্কর কান ফাটানো আওয়াজ। আমরা ছুটে নিচে গেলাম, দেখি পিয়ালির ঘরে সবাই জড়ো হয়েছে। পিয়ালি তার বিছানায় উঠে বসে আছে, কিন্তু তার অবস্থা মানে আমার বলার ভাষা নেই। তার চোখ উল্টে গেছে, শুধু চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে। মুখ দিয়ে একটা ফেনা বেরোচ্ছে, আর সে এমন গলায় কথা বলছে যা কোনো 7 বছরের বাচ্চার গলা হতেই পারে না। একটা মোটা ভারী পুরুষালী গলা। এই বাড়ি আমার, কেউ এখানে থাকতে পারবে না। পিয়ালির মা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল, কিন্তু পিয়ালি তাকে এমন জোরে ঠেলা দিল যে সে দেওয়ালে গিয়ে ধাক্কা খেল। একটা 7 বছরের বাচ্চা এত শক্তি কোথা থেকে পেল? জগদীশবাবু তখন বললেন, ওঝা রাখতে হবে তাড়াতাড়ি। কিন্তু অত রাতে ওঝা পাওয়া যাবে কোথায়? পিয়ালি তখন হিংস্রভাবে চারিদিকে আঘাত করছে। অনিরুদ্ধতা আর আমি মিলে তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে এমন শক্তিতে ছটফট করছে যে আমরা তাদের ধরতে পারলাম না। একসময় সে থেমে গেল হঠাৎ, একদম স্থির। তারপর তার মুখ খুলল আমার দিকে, সেই উল্টানো চোখ আর ঠোঁটে একটা ভয়ঙ্কর হাসি। তুই নতুন এসেছিস, তাহলে তোকেই আগে নি নাকি? আমার সারা শরীর বরফ হয়ে গেল। সেই গলা, সেই দৃষ্টি, এ কোনো বাচ্চার নয়। হঠাৎ পিয়ালির শরীরটা পেছন দিকে বেঁকে গেল, এমনভাবে বাঁকল যে তার মাথা প্রায় মেঝে ছুঁয়ে ফেলল। কিন্তু সে দাঁড়িয়েছিল পায়ের উপর। মানুষের শরীর এভাবে বাঁকতে পারে না। ডাক্তারি ভাষায় বলতে গেলে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার কথা, কিন্তু সে বেঁকে ছিল আর সেই অবস্থাতেই হাসছিল। রিয়া আমার পেছনে লুকিয়ে পড়েছিল। আমি নিজেও আতঙ্কে হাঁপাচ্ছিলাম। পিয়ালির মা জ্ঞান হারিয়ে ফেলল, আর তার দাদু জগদীশবাবু তখন হনুমান চালিসা পড়তে শুরু করলেন কাঁপা কাঁপা গলায়। প্রায় আধ ঘন্টা পর পিয়ালি হঠাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সে মেঝেতে পড়ে গেল অজ্ঞান হয়ে। আমরা তাকে বিছানায় শুইয়ে দিলাম, কিন্তু তার গলায়, হাতে, পায়ে লাল লাল দাগ, যেন মনে হচ্ছে কেউ তাকে খুব জোরে চেপে ধরেছিল। পরদিন সকালে ওঝা এলো, বয়স্ক একজন মানুষ। সে বাড়িটা ভালো করে ঘুরে দেখল,
বাড়িতে একটা অশুভ আত্মা আছে, খুব শক্তিশালী। সে এই বাড়িকে তার নিজের বলে মনে করে। জগদীশবাবু তখন আসল সত্যিটা বললেন। এই বাড়িতে প্রায় 20 বছর আগে একটা খুন হয়েছিল। জগদীশবাবুর বড় ভাই, যিনি এই বাড়ির আসল মালিক ছিলেন, তাকে তার নিজের ছেলে হত্যা করেছিল সম্পত্তির লোভে। আর খুনটা হয়েছিল ঠিক সেই ঘরে যেখানে এখন পিয়ালি থাকে। খুনের পর ছেলেটা পালিয়ে যায়, আর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যে ঘরে খুন হয়েছিল সেই ঘরে রাতে নাকি অদ্ভুত শব্দ হতো, কান্নার আওয়াজ ভেসে আসতো, তাই সেই ঘরে কেউ থাকতো না। কিন্তু রিসেন্টলি পিয়ালি জেদ করে সেই ঘরে থাকতে চেয়েছিল, কারণ জানলা দিয়ে বাগানটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওঝা বলল, মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়নি, তাই সে এখন ওই বাড়িতে আছে, আর ওই বাচ্চা মেয়েটাকে কবজা করেছে। এটা খুব বিপজ্জনক। যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু মেয়েটাকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। সেই সন্ধ্যায় পূজার ব্যবস্থা করা হলো। ওঝা নানা রকম মন্ত্র পড়ল, ধূপ জ্বালালো, পিয়ালির ঘরে আর বাড়ির বিভিন্ন কোণে তাবিজ টাঙালো। রাত 9টা থেকে পূজা শুরু হলো। আমরা সবাই উপস্থিত ছিলাম। প্রথমে সব ঠিকঠাক চলছিল, কিন্তু রাত যত বাড়তে লাগলো পরিবেশটা যেন ততই ভারী হতে লাগলো। ঠিক 11টায় হঠাৎ সব মোমবাতি নিভে গেল একসঙ্গে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। আমি তাড়াতাড়ি মোবাইলের টর্চ জ্বাললাম। তারপর যা দেখলাম তা দেখে আমার রক্ত জল হয়ে গেল। পিয়ালি তার বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার পা মেঝে ছুঁয়ে নেই। সে ভাসছে প্রায় 2 ফুট ওপরে। তার চোখ আবার উল্টে গেছে, আর তার মুখ থেকে সেই ভয়ঙ্কর গলা ভেসে এলো, তোরা আমাকে তাড়াতে পারবি না। আমার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। ওঝা আরো জোরে মন্ত্র পড়তে লাগলো। সে তার হাতে একটা চামচ নিয়ে কি যেন একটা জল ছিটিয়ে দিল পিয়ালির দিকে। পিয়ালি চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার মানুষের নয়, কোনো পশুর বা তার থেকেও ভয়ঙ্কর কিছুর। হঠাৎ ঘরের সব জিনিস নড়তে শুরু করলো। আলমারি, চেয়ার, টেবিল সব থরথর করে নড়ছে। একটা ভারী বই উড়ে এসে ওঝার মাথায় আঘাত করলো। তার কপাল ফেটে রক্ত বেরিয়ে গেল, কিন্তু সে থামল না। সে পিয়ালির দিকে এগিয়ে গেল আর তার কপালে একটা তাবিজ লাগিয়ে দিতে চাইল। কিন্তু পিয়ালি তখন এত জোরে চিৎকার করলো যে আমার কান ঝালাপালা হয়ে গেল। তার মুখ থেকে বমি বেরিয়ে এলো। দুর্গন্ধ এতটাই ভয়ানক যে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিয়া বাইরে বেরিয়ে সিঁড়িতেই বসে বমি করে ফেলল। ওঝা কিন্তু তবুও হার মানল না। সে কোনো মতে পিয়ালির কপালে তাবিজটা ঠেকালো। সঙ্গে সঙ্গে পিয়ালির শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো, সবুজ ধোঁয়া, যেন মনে হচ্ছে তার চামড়া পুড়ে যাচ্ছে। আর সে এমন করুণভাবে চিৎকার করছে যে আমারও মন খারাপ হয়ে যাচ্ছিল, যদিও আমি জানতাম যে এটা পিয়ালি নয়। খানিকক্ষণ পর হঠাৎই সব থেমে গেল। পিয়ালি মেঝেতে পড়ে আছে। ওঝা তখন হাঁপাতে হাঁপাতে বলল, হাতটা চলে গেছে মেয়ের শরীর থেকে, কিন্তু বাড়ি থেকে যায়নি, সে এখন এখানেই আছে। পরের কয়েকদিন তুলনামূলকভাবে শান্ত ছিল। পিয়ালি ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, যদিও সে যা হয়েছিল তা কিছুই মনে করতে পারছিল না। কিন্তু আমাদের ঘরে শুরু হলো নতুন ঘটনা। রাতে আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম একজন বয়স্ক মানুষ, তার মাথা রক্তাক্ত। সে আমাদের দিকে এগিয়ে আসছে, তার হাত বাড়ানো, যেন সে কিছু বলতে চাইছে আমাদের। আর তার মুখে একটাই কথা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখানে থেকো না, না না না, এখানে থেকো না, বেরিয়ে যাও। রিয়া এক রাতে ঘুম থেকে উঠে দেখল আমাদের ঘরের দরজা খোলা। সে নিশ্চিত ছিল যে আমরা ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়েছিলাম। আরও ভয়ের ব্যাপার হলো দরজার সামনে মেঝেতে পায়ের ছাপ,
রক্তের ছাপ, কিন্তু আমাদের কারুর পায়ে তো কোনো কাটা নেই। আমি ছাপগুলো ফলো করলাম, সেগুলো সিঁড়ি দিয়ে নিচে গেছে, তারপর গিয়ে শেষ হয়েছে পেছনের উঠানে যেখানে পুরনো কুয়োটা আছে। পরদিন আমি জগদীশবাবুকে বললাম, আচ্ছা এই কুয়োতে কি আছে? উনি প্রথমে অস্বস্তিতে পড়ে গেলেন, তারপর বললেন, খুনের পর লাশটা কোথায় লুকানো হয়েছিল জানো? এই কুয়োতে। পুলিশ খুঁজেও পায়নি কখনো। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। আমরা এমন এক বাড়িতে আছি যেখানে একটা খুন হয়েছে, লাশ লুকানো আছে, আর খুন হওয়া আত্মা ঘুরে বেড়াচ্ছে। সেই রাতেই ঘটল চূড়ান্ত ঘটনাটা। রাত প্রায় 2টো। আমি আর রিয়া দুজনেই জেগেছিলাম, ভয়ে ঘুমাতে পারছিলাম না। হঠাৎ শুনলাম সিঁড়ি দিয়ে কেউ উঠছে, সেই চেনা শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু এবার সেই শব্দটা আমাদের ঘরের দরজার সামনে এসে থামল। দরজার হাতল নড়তে লাগলো। আমরা দরজা লক করেই রেখেছিলাম, কিন্তু হাতলটা ঘুরছিল। তারপর দরজায় ধাক্কা, জোরে, খুব জোরে। পুরো দরজা থরথর করে কাঁপছে। রিয়া চিৎকার করে কাঁদতে লাগলো। হঠাৎ ধাক্কা থেমে গেল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর দরজার ফাঁক দিয়ে একটা শ্বাসের শব্দ ভেসে এলো, ভারী জোরালো শ্বাস। মনে হচ্ছে যেন সদ্য কেউ দৌড়ে এসেছে। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খোলো, দরজা খোলো। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে যাবে। সেই গলা, সেই একই গলা যা পিয়ালির মুখ থেকে বেরিয়েছিল। দরজা খোলো, তোমার সঙ্গে কথা আছে, দরজা খোলো। আমি হাত কাঁপতে কাঁপতে মোবাইল নিয়ে জগদীশবাবুকে ফোন করলাম, কিন্তু ফোন রিং হচ্ছিল, কেউ ধরছিল না। দরজায় আবার ধাক্কা শুরু হলো, এবার আরো জোরে। মনে হলো কেউ যেন হাতুড়ি দিয়ে দরজা পেটাচ্ছে। দরজা ভেঙে পড়বে এক্ষুনি। রিয়া আর আমি তখন গায়ত্রী মন্ত্র পাঠ করছি। আমাদের গলা কাঁপছে, কিন্তু আমরা থামছি না। হঠাৎ সব বন্ধ হয়ে গেল। আবার সেই নিস্তব্ধতা। এতক্ষণ এত শব্দের পরে এই নিস্তব্ধতা আরো ভয়ঙ্কর লাগছিল। তারপর শুনলাম পায়ের শব্দ, দূরে সরে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তারপরেই শুনলাম নিচ থেকে একটা চিৎকার, পিয়ালির মায়ের কণ্ঠ। পিয়ালি, পিয়ালি, আমার মেয়ে। আমরা দরজা খুলে নিচে দৌড়ে গেলাম। দেখলাম পিয়ালি তার ঘরের জানলায় দাঁড়িয়ে আছে। দোতলায় তার ঘর। সে জানলার গ্রিল ধরে বাইরের দিকে ঝুঁকে আছে, যেন লাফ দেবে। তার চোখ খোলা। কেউ ধরো, কেউ ওকে ধরো প্লিজ, অনিরুদ্ধদা চিৎকার করে উঠলেন। কিন্তু আমরা ঘরে ঢোকার আগেই পিয়ালি জানলা থেকে লাফ দিল। সবাই একসঙ্গে চিৎকার করে উঠলাম, কিন্তু অলৌকিকভাবে সে মাটিতে পড়ল না। মাঝ আকাশে ঝুলে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে নিচে নামলো, যেন কোনো অদৃশ্য হাত তাকে ধরে রেখেছে। আমরা সবাই ছুটে গেলাম। পিয়ালি মাটিতে শুয়েছিল, তার চোখ তখনও বন্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছিল। সে কিছু একটা বিড়বিড় করছিল। জগদীশবাবু কান পাতলেন। সে বলছে, কুয়োতে আমাকে বের করো, দাও শান্তি, দাও, আমি শান্তি চাই। সকাল হতেই আমরা পুলিশে খবর দিলাম। পুলিশ এসে কুয়োটা আবার খুঁড়তে শুরু করলো। বলা বাহুল্য, এর আগের বার তন্ন তন্ন করে খুঁজেও পুলিশ কুয়ো থেকে কিন্তু কোনো লাশ পায়নি। কিন্তু এবার প্রায় 25 ফুট নিচে পাওয়া গেল একটা কঙ্কাল। আধ পচা কাপড়ের টুকরো এবং একটা সোনার চেন দিয়ে শনাক্ত করা গেল যে এটাই
জগদীশবাবুর বড় ভাইয়ের লাশ। পুলিশ লাশ তুলে নিয়ে গেল। তারপর সঠিক ধর্মীয় রীতিতে তার শেষকৃত্য সম্পন্ন হলো। আর সেদিন রাত থেকেই সমস্ত অস্বাভাবিক ঘটনা বন্ধ হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো ঠান্ডা ভাব নেই, কিচ্ছু নেই। পিয়ালিও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সে আবার আগের মতো হাসতে খেলতে শুরু করল। কিন্তু তার শরীরে যে দাগগুলো পড়েছিল সেগুলো রয়ে গেল, বোধহয় সারা জীবনের জন্যই। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, অনেকেই বলবে এসব কল্পনা, মনের ভুল। কিন্তু যারা নিজের চোখে দেখেছে কিভাবে একটা 7 বছরের বাচ্চা বাতাসে ভাসছে, কিভাবে তার মুখ থেকে অন্য কারোর গলা বেরোচ্ছে, কিভাবে মেঝেতে রক্তের ছাপ এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে, তারা জানে এই দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা তৈরি করা যায় না। পিয়ালির সঙ্গে আমাদের এখনো যোগাযোগ আছে। সে এখন 10 বছরের, স্কুলে ভালো করছে। কিন্তু সে রাতে এখনো একা ঘুমাতে পারে না। এখনো যেন সেই আত্মা স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায়। এখানে সুমিত নিজের চিঠিটা শেষ করেছে। নিচে লিখেছে, ইতি সুমিত চাকলাদার, মধ্যমগ্রাম। থ্যাংক ইউ সুমিত, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। ঘটনাটা সত্যি খুব ইউনিক এবং খুব অদ্ভুত। আমার অন্তত ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এখন আমাদের একটা সাবস্ক্রিপশন ভীষণ ভীষণ দামি। চলে যাচ্ছি পরের চিঠিতে। পরের চিঠি পাঠিয়েছে অর্ণব চট্টোপাধ্যায়। আমার নাম অর্ণব চট্টোপাধ্যায়। আপনাদের অলৌকিকের সন্ধান অনুষ্ঠানের নিয়মিত দর্শক আমি। আজ পর্যন্ত ভূত, প্রেত, অলৌকিক ঘটনা এসব নিয়ে আমার তেমন কিছু বিশ্বাস ছিল না। কিন্তু গত শনিবার রাত্রে যা ঘটেছে তা আমার সমস্ত ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। সেই ঘটনার কথাই আমি বিস্তারিত লিখছি। ঘটনা শুরু হয়েছিল খুবই স্বাভাবিকভাবে। গত শনিবার ছিল আমার বন্ধু সায়নের জন্মদিন। আমরা 5 বন্ধু, আমি, সায়ন, রিয়াজ, দেবাংশু আর তন্ময়, আমরা সবাই মিলে একটা ফার্ম হাউসে পার্টি করার প্ল্যান করেছিলাম। সন্ধ্যা 7টার সময় দেবাংশুর স্করপিও নিয়ে আমরা কলকাতা থেকে বেরিয়ে যাই এবং রাত 9টায় পৌঁছে যাই ফার্ম হাউসে। পার্টি ছিল দুর্দান্ত। খাওয়া দাওয়া, গান, আড্ডা সব মিলিয়ে দারুণ সময় কেটেছিল। আমরা সবাই বেশ কিছুটা মদ্যপানও করেছিলাম, এটা স্বীকার করতেই হবে। রাত 1টা নাগাদ আমরা ঠিক করি যে এবার কলকাতায় ফিরে যেতে হবে। দেবাংশু বলল যে সে ড্রাইভ করবে, যদিও সে বেশ কয়েক পেগ খেয়েছিল। তবে আমরা সবাই তখন এত মাতাল যে বিপদের কথা আমাদের কারোর মাথাতেই আসেনি। সেই মতো রাত 1:30 নাগাদ আমরা কলকাতার দিকে ফিরছি। ন্যাশনাল হাইওয়ে ধরে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা। মাঝে মধ্যে শুধু 1-2 ট্রাক যাচ্ছে আর নাইট সার্ভিসের 2-1 বাস। হঠাৎ তন্ময় বলল, এ ভাই, আমার খুব টয়লেট পেয়েছে, একটু দাঁড়া না, সাইড করে একটু দাঁড়া। দেবাংশু গাড়ি থামালো রাস্তার ধারে। আমরা দেখলাম বেশ খোলা জায়গা, কোনো বাড়িঘর নেই কাছে পিঠে। দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে। তন্ময় তাড়াতাড়ি নেমে গেল গাড়ি থেকে। আমি বললাম, আমাকেও একটু যেতে হবে। আমাদের দেখা দেখি সায়ন আর রিয়াজও নামল। শুধু দেবাংশু গাড়িতে বসে থাকলো, গান বাজিয়ে সিগারেট খেতে লাগলো। আমরা 4 জন রাস্তা থেকে বেশ কিছুটা ভেতরের দিকে নেমে গেলাম। জায়গাটা বেশ নির্জন। মাঝে মধ্যে শুকনো পাতা মড়মড় করে উঠছে পায়ের তলায়। চারিদিকে ঘন অন্ধকার। শুধু রাস্তার দূরের স্ট্রিট লাইট থেকে কিছুটা আলো আসছে। সেখানে দাঁড়িয়ে যখন আমরা প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছি, তখনই কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। মাটিতে কিছু জিনিস পড়ে আছে। প্রথমে ভাবলাম সেগুলো পাথর গোছের কিছু, কিন্তু কাছে গিয়ে রিয়াজ মোবাইলের টর্চ জ্বালল। আলোয় স্পষ্ট দেখা গেল সেগুলো পোড়া হাড়ের টুকরো এবং পোড়া কাঠের টুকরো। এটা কি রে? তন্ময় চমকে উঠল। আমরা চারিদিকে তাকালাম। তখন খেয়াল পড়ল যে হ্যাঁ, তাই তো, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু হাড়ের টুকরো, ছাই, অর্ধ পোড়া কাঠের টুকরো। সায়ন বলল, ভাই, মনে হচ্ছে এটা শ্মশান ছিল, চ
ফেরত চল। আমরা তাড়াতাড়ি ফিরে আসতে লাগলাম গাড়ির দিকে, কিন্তু তখনই তন্ময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চোখ অদ্ভুতভাবে স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই। এই তন্ময়, চল রে। আমি তার হাত ধরতে গেলাম, সে আমার হাত সরিয়ে দিল। তারপর একদম অন্য গলায় খুব কর্কশ স্বরে বলল, কে তোরা? কেন এই শ্মশান অপবিত্র করলি? আমরা তিনজন একে অপরের মুখের দিকে তাকালাম। তন্ময়ের গলা আমরা চিনতে পারছিলাম না, সে যেন অন্য মানুষ হয়ে গেছে। তন্ময়, এই তুই ঠিক আছিস তো? রিয়াজ জিজ্ঞেস করল। উত্তরে তন্ময়ের শরীরে যে ছিল সে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। সেই চিৎকার এত ভয়ঙ্কর যে আমার সারা শরীর শিউরে উঠল। তারপর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আমরা তিনজন ছুটে গেলাম তাকে ধরতে, কিন্তু তন্ময়ের শক্তি যেন 10 গুণ বেড়ে গেছে। সে আমাদের তিনজনকে সহজেই সরিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো, তার চোখ রক্ত লাল, মুখ বিকৃত। এই শ্মশান ভূমিতে তোরা অপবিত্র কাজ করেছিস, এর শাস্তি তোদের পেতে হবে, সেই কর্কশ গলা বলল। আমরা তিনজন পিছিয়ে গেলাম ভয়ে। তন্ময় সে যা হয়ে গিয়েছিল ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার চলার ভঙ্গি অস্বাভাবিক, মনে হচ্ছে সে যেন তার পাগুলো মাটিতে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে আমাদের দিকে আসছে। এই দৌড়ো দৌড়ো, সায়ন চিৎকার করে উঠল। আমরা তিনজন দৌড়ে গাড়ির দিকে গেলাম। দেবাংশু জানলা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? তন্ময় কোথায়? ড্রাইভ কর তাড়াতাড়ি, রিয়াজ চিৎকার করে উঠল। আমরা তিনজন গাড়িতে ঝাঁপিয়ে পড়লাম। দেবাংশু বুঝতে পারছিল না কি হচ্ছে, আর তখনই দেখলাম তন্ময় ছুটে আসছে আমাদের দিকে। কিন্তু তার চলার ধরন স্বাভাবিক নয়। এখন মনে হচ্ছে সে যেন আর হাঁটছে না, ছুটছে না, সে যেন ভাসছে, তার পা মাটি ছুঁচ্ছে না। ড্রাইভ কর, আমরা তিনজন একসঙ্গে চিৎকার করলাম। দেবাংশু গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। বারবার চেষ্টা করছে, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না। তন্ময় ততক্ষণে গাড়ির কাছে চলে এসেছে। সে জানলায় হাত রাখল। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। জানলার কাঁচে সেই ছাপ পড়ে গেল সঙ্গে সঙ্গে। তোদের কাউকে আমি ছাড়বো না, সেই ভয়ঙ্কর গলা বলল। হঠাৎ গাড়ির সব লাইট নিভে গেল, ভেতরের লাইট, হেডলাইট সব। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমরা চারজন আতঙ্কে চিৎকার করতে লাগলাম। তারপর গাড়ি নিজে থেকে নড়তে শুরু করলো। হ্যাঁ, নিজে থেকে। ইঞ্জিন চালু নেই, কিন্তু গাড়ি চলেছে, তাও পেছনের দিকে। এই কি হচ্ছে এটা? দেবাংশু প্রায় কাঁদতে কাঁদতে বলল। গাড়ি পিছনের দিকে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল। তারপর সামনের দিকে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিল। আমরা সবাই সিটে ধাক্কা খেলাম। আবার পিছিয়ে গেল গাড়ি, আবার সামনে ঝাঁকুনি। এরপর যা হলো তা বর্ণনা করতে এখনো আমার হাত কাঁপছে। গাড়ির ভেতরে হঠাৎ প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল। আমাদের মুখ থেকে ঠান্ডা বাষ্প বেরোতে লাগলো। আর একটা গন্ধ, পোড়া মাংসের গন্ধ পুরো গাড়িতে ছড়িয়ে পড়ল। আমরা ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। সায়ন কাঁদতে শুরু করলো। কিন্তু তখনই আমরা শুনতে পেলাম কান্নার শব্দ। কিন্তু না, এটা শুধু সায়নের কান্না নয়, অনেক মানুষের একসঙ্গে কান্না, চিৎকার, আর্তনাদ, যেন অসংখ্য প্রেত একসঙ্গে কাঁদছে। এবার গাড়ির জানলায় হাতের ছাপ পড়তে শুরু করলো। ভেতর থেকে, যেন কেউ গাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে চাইছে। রিয়াজ তার সিটের নিচে কিছু একটা অনুভব করলো। সে নিচে তাকালো, মনে হলো একটা হাত তার পা ধরে এক টান মারল, কিন্তু সেই হাতের কবজি পর্যন্তই রয়েছে। হাতটা সিটের ভেতর থেকে বেরিয়ে এসেছে। রিয়াজ চিৎকার করে পা সরিয়ে নিল। আমরা সবাই পুরো পাগল হয়ে গিয়েছিলাম। দেবাংশু বারবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করছিল। ঠাকুরের নাম কর, আমি চিৎকার করলাম, কিন্তু আমাদের কারোর মনেই তখন কোনো মন্ত্র আসছিল না। সায়ন জয় মা কালী বলে চিৎকার করতে লাগলো। রিয়াজ ইয়া আল্লাহ বলে চিৎকার করলো। দেবাংশু ও হে ভগবান বলে কাঁদছিল।
হঠাৎ এই শোরগোলের মধ্যেই গাড়ির ইঞ্জিন জ্বলে উঠল, লাইট জ্বলল। দেবাংশু এবার অ্যাক্সেলারেটরে চাপ দিল জোরে, গাড়ি তীর বেগে ছুটে চলল। আমরা পেছনে তাকালাম। তন্ময় দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, তার চারপাশে অস্পষ্ট কিছু ছায়া মূর্তি দেখা যাচ্ছে। সে হাত তুলে আমাদের দিকে ইশারা করছে। দেবাংশু পাগলের মতো গাড়ি চালাচ্ছিল। কোথায় যাব, কোথায় যাব এবার, সে বারবার বলছিল। মন্দির, মন্দির, কোন একটা মন্দির খোঁজ তাড়াতাড়ি। আমি বললাম, আমার মাথায় এসেছিল হয়তো পবিত্র জায়গায় গেলে রক্ষা পাওয়া যেতে পারে। কিছুক্ষণ যাওয়ার পরেই রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলাম। আমি বললাম, এই ওইদিকে যা, ওইদিকে চল। দেবাংশু গাড়ি ঘুরিয়ে সেই রাস্তায় ঢুকলো। সরু রাস্তা, খানাখন্দে ভরা, কিন্তু আমরা পরোয়া করলাম না। একটাই চিন্তা, ওই মন্দিরটায় আমাদের পৌঁছাতেই হবে। পেছনে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া তখনও আমাদের অনুসরণ করছে। সেটা উড়ে আসছে গাড়ির সমান স্পিডে, আর সেই ছায়ার মধ্যে থেকে স্পষ্ট তন্ময়ের মুখ দেখা যাচ্ছে। আরো জোরে চালা, আরো জোরে চালা, সায়ন চিৎকার করে উঠল। গাড়ির স্পিডোমিটার প্রায় 100 ছুঁয়েছে সেই সরু ভাঙাচোরা রাস্তায়। হঠাৎ দেবাংশু গাড়ি নিয়ে সোজা মন্দিরের চত্বরে ঢুকে গেল। গেট ভেঙে ফুলের টব ভাঙচুর করে গাড়ি গিয়ে থামলো মন্দিরের ঠিক সামনে। আমরা 4 জন লাফিয়ে মন্দিরের সিঁড়িতে উঠে গেলাম। মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে মৃদু আলো আসছিল আর ধূপের গন্ধও পাওয়া যাচ্ছিল। আমরা দরজায় ধাক্কা দিতে লাগলাম। খোলো, খোলো, দরজা খোলো, আমাদের বাঁচাও, দরজা খোলো, দরজা খোলো। আমরা চিৎকার করছি সবাই। পেছনে তাকিয়ে দেখছি তখনও সেই কালো ছায়া মন্দির চত্বরে ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতে পারছে না অবশ্য, কিন্তু তার মধ্যে তন্ময়ের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। অবশেষে দরজা খুলল। একজন বয়স্ক পুরোহিত, ধবধবে সাদা ধুতি পরা। আমাদের দেখে তিনি চমকে উঠলেন। কি হয়েছে বাছারা? আমরা 4 জন মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। বললাম, বাঁচান, আমাদের বাঁচান বাবা, আমাদের বন্ধুকে ভূতে ধরেছে। পুরোহিত জানলা দিয়ে বাইরে তাকালেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, কোথায় গিয়েছিলে তোমরা? আমরা হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা বললাম। পুরোহিত মাথা নাড়লেন, বললেন, এই ন্যাশনাল হাইওয়ের ধারে যেখানে তোমরা গিয়েছিলে সেখানে একটা পুরনো শ্মশান ছিল। তারপর জনসংখ্যা বেড়ে যাওয়াতে এবং ইলেকট্রিক চুল্লি চালু হওয়াতে শ্মশান অন্য জায়গায় শিফট করা হয়। কিন্তু সেখানে তো পোড়া কাঠ বা পোড়া হাড় এতদিন বাদে আর দেখার কথা নয়। আমার মনে হয় তোমরা অজ্ঞতাবশত সেখানে যে অপবিত্র কাজ করেছ, সেই অপরাধেই সেখানকার আত্মারা কুপিত হয়েছে তোমাদের উপর। কি করব আমরা? আমাদের বন্ধুকে কি করে বাঁচাবো? সায়ন বলল। পুরোহিত মন্দিরের মূর্তির দিকে তাকালেন। ভয়ঙ্করী রূপে মা কালী দাঁড়িয়ে আছেন, জিভ বের করা, হাতে খড়গ। মা কালীর কৃপা ছাড়া আর তো কোনো সমাধান নেই। তোমরা কাজ করো, তার আগে সে আত্মার কাছে মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চাও। পুরোহিত আমাদের মন্দিরের ভেতরের প্রাঙ্গণে নিয়ে গেলেন। দূরে মন্দিরের গেটের বাইরে তন্ময় দাঁড়িয়েছিল, স্থির নিশ্চল। আমরা 3 জন ধীরে ধীরে মন্দিরের গেটের দিকে এগিয়ে গেলাম। তন্ময়ের শরীরে যে ছিল সে আমাদের তখনও দেখছে, তার চোখ তখনও লাল। আমরা গেটের ভিতরেই দাঁড়িয়ে আছি, মন্দিরের পবিত্র সীমার মধ্যে। আমরা হাঁটু গেড়ে বসলাম, বললাম, আমরা ক্ষমা চাইছি। আমরা জানতাম না ওটা শ্মশান, আমরা ইচ্ছাকৃতভাবে অপবিত্র করিনি, আমাদের ক্ষমা করে দিন। সায়নও ক্ষমা চাইল। আমরা সকলেই হাত জোর করে ক্ষমা চাইলাম, বললাম, দয়া করে আমাদের ক্ষমা করুন, আমাদের বন্ধুকে ফিরিয়ে দিন, আমাদের ক্ষমা করুন। আমরা 3 জন এবার কাঁদতে শুরু করলাম। সত্যি আমাদের অনুশোচনা হচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের অবহেলা আর বেপরোয়া আচরণের কারণে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর তন্ময় হঠাৎ ধপ করে মাটিতে পড়ে গেল। আমরা ছুটে গেলাম তার কাছে। পুরোহিতও এলেন। তন্ময়ের চোখ বন্ধ ছিল। পুরোহিত তার মাথায় হাত রাখলেন, নাড়ি দেখলেন, তারপর বললেন,
ভয় নেই, আত্মা চলে গেছে, ও এখন অজ্ঞান হয়ে আছে, একটু পরে সুস্থ হয়ে উঠবে, ওকে ভেতরে নিয়ে এসো। আমরা তন্ময়কে মন্দিরের ভেতরে নিয়ে গেলাম। পুরোহিত তার কপালে গঙ্গা জল ছিটিয়ে দিলেন, একটা তুলসী পাতা মুখে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর তন্ময় চোখ খুলল। কি হয়েছে? আমি কোথায়? সে বিভ্রান্ত গলায় জিজ্ঞেস করল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তন্ময় ফিরে এসেছে, তার গলা স্বাভাবিক, চোখ স্বাভাবিক। আমরা তাকে জড়িয়ে ধরলাম, সবাই কাঁদছিলাম। পুরোহিত আমাদের সকলকে প্রসাদ দিলেন, বললেন, এই রাতে আর কোথাও যেও না, এখানেই থাকো, সকাল হলে চলে যেও। আমরা মন্দিরের বারান্দাতেই বসে রইলাম, কেউ ঘুমাতে পারছিলাম না। তন্ময়কে তখন আমরা পুরো ঘটনাটা বললাম। সে কিছুই মনে করতে পারছিল না। তার শেষ যা মনে আছে, সে রাস্তার ধারে নেমেছিল, টয়লেট করছিল, তারপর সব ব্ল্যাঙ্ক। তখন আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করলাম যে আর কখনো মদ্যপান করে গাড়ি চালাবো না, আর কোনো পবিত্র স্থানে অবহেলা বা অসম্মান করব না। 1 সপ্তাহ পর আমরা 5 বন্ধু আবার দেখা করলাম, কিন্তু এবার কোনো মদ বা পার্টি নয়। আমরা গেলাম একসঙ্গে সেই কালী মন্দিরে, পুরোহিতের সঙ্গে দেখা করলাম, একটা ছোট পুজো দিলাম, মনে মনে কৃতজ্ঞতা জানালাম। সবশেষে বলি যে আমাদের পূর্বপুরুষরা যেসব নিয়ম কানুন রীতিনীতি তৈরি করেছেন, তার পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। শ্মশান, মন্দির, এইসব জায়গা যে পবিত্র, এটা শুধু কুসংস্কার নয়, এর পেছনে হয়তো গভীর তাৎপর্যও রয়েছে। বিনীত অর্ণব চট্টোপাধ্যায়, বালিগঞ্জ, কলকাতা। আচ্ছা, তারপরে সে লিখেছে যে পুনশ্চ এই চিঠিটা পাঠানোর আগে আমি আমার বাকি 4 বন্ধুকে পড়ে শুনিয়েছি। সবাই সম্মতি দিয়েছে যে প্রতিটি বিবরণ সঠিক। আপনারা চাইলে তাদের সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। প্রত্যেকের ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। আমরা সবাই এই ঘটনার সাক্ষী এবং প্রমাণ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ অর্ণব, এরকম একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের এই ঘটনা শুনছো তাদের বলি যে প্লিজ, তোমরা তো ঘটনা শুনছো, ভালো লাগছে বা না লাগছে, যাই হোক, আমাদের নিচে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের এই ছোট্ট ফ্যামিলি আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের পাশে থাকো, একসঙ্গে আমরা গ্রো করছি। এটা একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন দেয়, একটা ছোট্ট ফ্যামিলিকে ধীরে ধীরে এইভাবে বড় হতে দেখায়। সবাই ভালো থেকো, টাটা। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।